এই ছাত্রলীগ ছাত্র নামের কলঙ্ক। মুক্তিযোদ্ধা কোটার এখন আর প্রয়োজন নাই। জেলা কোটার তো হাস্যকর। এই যে মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে, এরা কারা মুক্তিযোদ্ধা? এখানে তো প্রকৃত মুক্তিযোদ্ধারা নাই। কিন্তু সরকার, আমরা এখন বুঝতে পারি, মূলত চীনের সাথে সংকটের কারণেই যথেষ্ট রকম সমস্যায় পড়েছে। আমরা যে আন্দোলনকারীদের পক্ষ থেকে দফায় দফায় তাদের দাবি পরিবর্তন করা হচ্ছে। 14 দিন ধরে চলমান এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে পুলিশ কিংবা অন্য কোনো সংগঠনের সাথে উল্লেখযোগ্য সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। তবে প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশেরই মামলা? প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তারই প্রেক্ষাপটে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওগুলোর কিছুটা অংশবিশেষ আপনারা নিউজের শুরুতেই দেখেছেন। তো প্রিয় দর্শক, অংশবিশেষগুলো দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে প্রিয় দর্শক, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আর এই ভিডিওতে বেশি কথা বলবো না, চলুন দেখাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সম্পূর্ণ মিথ্যা বয়ানের উপরে বসে থাকা একটা সরকার যখন স্মার্টলি মিথ্যা বলতে পারে না, যখন সে মিথ্যা বলতে গিয়ে লেজে গোবরে করে ফেলে, তখন আমরা কি বুঝে নেব? প্রধানমন্ত্রী চীন সফর সম্পর্কিত একটা ঘটনা থেকে ঘটনাটি এই প্রশ্নটি মাথায় আসলো। আমরা এই মধ্যে জেনে গেছি, আমি নিজেও এটা নিয়ে খুব বিস্তারিত একটা ভিডিও করার চেষ্টা করেছি, যেখানে বলেছি এই সফরটা চীনে যে প্রধানমন্ত্রী বেশ ঢাকঢোল পিটিয়ে গেলেন, উনি অত্যন্ত ব্যর্থ, খুবই বাজে এবং সত্যি কথা বলতে ভীষণ অপমানজনক একটা সফর শেষ করে বাংলাদেশে ফিরলেন। গেম চেঞ্জার ধরনের যে বক্তব্য চায়নার দিক থেকে এসেছিল, সেটা আসলে গেম চেঞ্জার হয়েছে বলাই যায়। একেবারে ওলটপালট করে দিয়েছে বাংলাদেশের তথাকথিত স্মার্ট পররাষ্ট্রনীতি। ভারত, চীন, আমেরিকা, রাশিয়া সবাইকে ইচ্ছে মতো নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারেন প্রধানমন্ত্রী। সেই বয়ানটা ধাক্কা খেয়েছে, সিরিয়াসলি ধাক্কা খেয়েছে, কারণ চায়না অপমান করেছে, চায়না হুমকি দিয়েছে। মনে থাকার কথা, আমি আমার ওই ভিডিওতে বলেছি, শি জিনপিং বাংলাদেশের একটা স্বাধীন পররাষ্ট্র নীতির জোর দিয়েছেন। বাংলাদেশের ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে বলা হয়েছে। এবং বাংলাদেশের ওই যে বললাম, পররাষ্ট্রনীতিতে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থাকতে পারবে না। সোজা বাংলা কথা, সরকারকে বলে দেওয়া হয়েছে, ভারতের প্রভাব ছেড়ে না আসলে বাংলাদেশের সাথে চায়নার তথাকথিত উন্নয়নের বন্ধু জনাব ওবায়দুল কাদের যেমন বলেছেন, সেটা আসলে আর হবে না। যাই হোক, এই ব্যর্থতার ক্ষেত্রে আমরা আগের দিনই একটা আলাপ করেছিলাম, কারণ প্রধানমন্ত্রী যেদিন ফেরার কথা ছিল, উনি তার আগের দিনই ফিরে চলে এসেছিলেন। পরের দিন সকালে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু উনি আগের দিন রাতেই রওনা হয়েছেন, রাতের মধ্যেই ঢাকা পৌঁছে গেছেন। নানা রকম স্পেকুলেশন ছিল। একটা হলো চীনের সাথে সফরটা ভালো যায়নি, সেটা একটা ছিল। এইরকম আলোচনা যে আমার কাছে মনে হয়েছে কোটা সংস্কার আন্দোলন, যেটাকে অনেকে সরকারের প্রেসক্রাইব আন্দোলন মনে করেন, উইচ আই ডোন্ট বাই, কিন্তু আমি মনে করি সেই আন্দোলনটাও সরকারের মধ্যে আতঙ্ক বা ভীতি তৈরি করছে, সেটার কারণে হন্তদন্ত হয়ে দেশে আসছেন। কেউ কেউ বলছেন যেহেতু পরদিনও অবরোধ থাকার সম্ভাবনা আছে, তাই অবরোধের ঝামেলা এড়ানোর জন্য উনি রাতে চলে আসছেন, হোয়াট এভার ইট ইজ। কিন্তু সরকার, আমরা এখন বুঝতে পারি, মূলত চীনের সাথে সংকটের কারণেই যথেষ্ট রকম সমস্যায় পড়েছে। আমরা চীনে প্রধানমন্ত্রী যেসব ভিডিও দেখেছি শি জিনপিংয়ের সাথে, বেশিরভাগই তার বডি ল্যাঙ্গুয়েজ, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই নেতিবাচক বার্তা আমাদের কাছে দিয়েছে। আর স্টেটমেন্টে তো কিছু ডিপ্লোম্যাটিক পজিটিভ কথার মধ্যে মূলত ওই যে বললাম হুমকি প্রধান ছিল এবং অত্যন্ত তুচ্ছ পরিমাণ টাকা দিয়েছে সেটা ছিল। তো যাই হোক, এই মিথ্যা কথা বলা, প্রধানমন্ত্রী কেন ফিরে আসছেন, আমরা এটা দিয়েও আসলে সরকারের এই সফরটাকে, এই সফরের ব্যর্থতাকে বা দেশের মধ্যকার স্ট্রেসকে একসাথে করে ইন্টারপ্রেট করতে পারবো। উনি কেন দ্রুত ফিরে আসছেন, এটা নিয়ে প্রথম আমাদের সামনে আসেন জনাব নাঈমুল ইসলাম খান। নাঈমুল ইসলাম খান বলেন, আমার কথা ছিল 11 তারিখ সকালবেলা উনি রওনা হবেন, তারপর ঢাকায় ফিরবেন, কিন্তু উনি 10 তারিখ রাত 10টাতেই রওনা হয়ে গেছেন এবং 1টায় ঢাকায় পৌঁছে গেছেন। জনাব নাঈমুল ইসলাম খান, উনি নতুন প্রেস সচিব, আমরা চিনি তাকে। উনি বলছেন, সকালে আসলে একটা দিন চলে যায়, রাতে আসলে দিনটা বেঁচে যায়। তার মানেটা হচ্ছে, উনি বলছেন যে একটা দিন নষ্ট করতে চাননি প্রধানমন্ত্রী। তখন আমরা এই প্রশ্ন করেছিলাম, একটা প্রধানমন্ত্রী একটা সফরের শিডিউল করছেন, সেই শিডিউলটার মধ্যে ওনার এই পরিকল্পনা ছিল যে একটা দিন নষ্ট হয়ে যাবে। যদিও প্রধানমন্ত্রীকে দীর্ঘ সময় আমরা অনেক সময় তার পরিবারের সাথে বিদেশে বিভিন্ন জায়গায় কাটাতে দেখেছি, তো একদিন চলে যাবে তার জন্য খুব ক্ষতি হয়ে যাবে। বরং একটা অফিসিয়াল ট্যুর থেকে সময়ের আগে চলে আসা, এটা যে কোনো বিবেচনায় কূটনৈতিকভাবে নেগেটিভ। তো পরবর্তীতে জনাব হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ভিন্ন একটা ব্যাখ্যা দিলেন। তিনি বলছেন,
এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরের কথা ছিল। অসুস্থতার কারণে তিনি বেইজিং আসতে পারেননি। আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করি সেদিন সকালবেলা তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, ফলে তিনি আসতে পারেননি। তিনি এখনও অসুস্থ। কাজে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয়, ওনার এখানে রাত যাপন করার কথা ছিল, সেটা তিনি না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন। উনি অসুস্থ থাকতেই পারেন, এবং সেই অসুস্থতা থেকে এতটাই যে তার ফিরতে হবে, আমাদের এই প্রশ্ন তখনও মাথায় এসেছিল। কিন্তু এর মধ্যে একটা থলের বেড়াল বেরিয়েছে। সেটা হচ্ছে এই রকম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাউথ ইস্ট এশিয়ার আমরা জানি উনি ডিরেক্টর, রিজিওনাল ডিরেক্টর। তিনি 11 জুলাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, উনি নেপাল, কাঠমান্ডু নেপালে ওখানে নিউজ রিলিজ হয়েছে। প্রধানমন্ত্রীর কন্যা, যিনি WHO রিজিওনাল ডিরেক্টর, তিনি সেখানে উদ্বোধনী বক্তৃতা করছেন। অ্যাডোলেসেন্ট মেয়েদের এই বিয়ে বা এই ধরনের ইস্যু নিয়ে তার বক্তৃতাটাও, এর ভিডিওটাও এই পেজের মধ্যে যুক্ত করা আছে। তার মানে 11 তারিখ উনি কাঠমান্ডুতে এবং এই ধরনের একটা প্রোগ্রামে কথা বলছেন। তাহলে উনি অসুস্থ ছিলেন, এটা কি ঠিক হলো? একেবারেই না। মানে আমরা খেয়াল করি, একটা ঘটনা ঘটলে প্রধানমন্ত্রী দেশে চলে আসবেন, আমরা ধারণা করি ওনার ভালো লাগেনি ওভারঅল চায়নার ট্রিটমেন্ট নিয়ে, চলে আসবেন। বা দেশে কোটা আন্দোলন নিয়েও খুবই চাপের পরিস্থিতি আছে, উনি চলে আসবেন। এখন একটা অর্গানাইজ মিথ্যাও, মানে আওয়ামী লীগ তো ডিসইনফরমেশনের গুরু, কিন্তু তারাও একটা অর্গানাইজড সেন্ট্রাল একটা মিথ্যা বয়ান তৈরি করে সবাই সেটা বলতে পারে নাই। যেন নাইম ইসলাম খান বলছেন উনি একটা দিন বাঁচাতে চলে আসছেন, যেন হাসান মাহমুদ বলছেন তার অসুস্থ মেয়ের পাশে থাকার জন্য। মানে মজাটা হচ্ছে এই জায়গায়, তার মেয়ে মানে পরদিনই কাঠমান্ডুতে তার প্রোগ্রাম আছে, এবং আমরা ধারণা করতে পারি উনি পরদিন সকালে গেছেন, নট নেসেসারিলি, বা উনি এত অসুস্থ হলে পরদিন গেলেন কীভাবে। আমাদের কিছু অসুস্থতা থাকে, অনেক সিভিয়ার না হলেও হয় না, আমরা ভালো বোধ করি না, কিন্তু জরুরি কাজে আমরা যাই। সো 11 তারিখ উনি নেপালের কাঠমান্ডুতে আছেন, এটা এখন প্রমাণিত। তো তাহলে তো ছিল না, ব্যাপারটা সত্য ছিল না, মানে ডিসইনফরমেশন করতে গিয়ে উদ্ভট একটা ঝামেলা তৈরি হলো। শুরুতে যে প্রশ্নটা করছিলাম যে সরকারটা টিকে আছে আপাদমস্তক মিথ্যার ওপরে, আপাদমস্তক মিথ্যার উপরে টিকে আছে, সেই সরকারটা মিথ্যা বলতে লেজেগোবরে করে ফেলছে। যে মিথ্যাটা ইমিডিয়েটলি পরে ধরা পড়বে বলার সময় মাথায় ছিল না, এবং এক একজন এক একটা বলছেন। কি বোঝা যায়? এটা আমরা বুঝতে পারি যে এবারকার চায়না সফরে প্রধানমন্ত্রী যাওয়া এবং দ্য ওয়ে চায়না বিহেভড, মানে হবারই কথা ছিল। তবে আমি এতটা এক্সট্রিম হবে আমার ব্যক্তিগত ধারণা ছিল যে এতটা এক্সট্রিম হয়তো হবে না। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আন্দোলনকারীদের পক্ষ থেকে দফায় দফায় তাদের দাবি পরিবর্তন করা হচ্ছে। এই জিনিসটা আমি একটু পরিষ্কার করি আপনাদেরকে। আপনারা জানেন যে রাষ্ট্রের 3টি অঙ্গ আছে, এটা আমরা সবাই জানি, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা। এখন এই 3টি অঙ্গ কীভাবে কাজ করে সেই বিষয় নিয়ে যদি ধারণা না থাকে তখন এই বিভ্রান্তি তৈরি হয়। এবং মনে হচ্ছে যে আন্দোলনকারীদের পক্ষ থেকে যে বারেবার তারা দাবি পরিবর্তন করছে, এক এক সরকারের এক এক অঙ্গের কাছ থেকে বা রাষ্ট্রের এক অঙ্গের কাছ থেকে তারা দাবি জানাচ্ছে, এখানে মনে হচ্ছে তাদের সম্যক ধারণার কিছুটা অভাব আছে। আপনারা জানেন যে প্রথমে আন্দোলনকারীদের দাবি ছিল যে হাইকোর্ট বিভাগের আদেশে সরকারের জারি করা যে পরিপত্র বাতিল করা হয়েছিল তা পুনর্বহাল করতে হবে, সেটাই ছিল তাদের দাবি। এটি পুনর্বহাল করার ক্ষমতা আপনারা জানেন শুধু বিচার বিভাগেরই আছে। কাজেই ধরে নেওয়া যায় যে বিচার বিভাগ অর্থাৎ হাইকোর্ট যে সরকারের পরিপত্রটি বাতিল করেছিল 2018 সালে, সেটি তারা হাইকোর্টের কাছে দাবি জানিয়েছিল পুনর্বহাল করার। পরে আমরা দেখেছি যে হাইকোর্ট, যদি আমরা জানি যে হাইকোর্টের এই আদেশ, কিন্তু রাস্তায় আন্দোলন করে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি রাস্তায় আন্দোলন করে দৃষ্টি আকর্ষণ করতে পারেন, সেটি হয়তো সুযোগ আছে। এবং আমি মনে করি 2018 সালে পরিপত্র যখন বাতিল হয়ে গেল, হাইকোর্ট বাতিল করলো, তখন সাময়িকভাবে কিছু ক্ষোভের সঞ্চার হতে পারে, বা আপনি আন্দোলনে নামলেন দৃষ্টি আকর্ষণ করার জন্য, তার কিছুটা যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যেহেতু আন্দোলন করে এটা পরিবর্তন করা যাবে না, এটি পরিবর্তনের একমাত্র উপায় আমরা জানি যে সর্বোচ্চ আদালতে যেতে হবে। এবং যখন দেখা গেল যে হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ সর্বোচ্চ আদালতে আবেদন করেছে এবং আইনি লড়াই শুরু করেছে সরকার পক্ষ, তখন সরকারের অবস্থান এবং আন্দোলনকারীদের অবস্থান একই হয়ে গেল সে মুহূর্তে। তো আন্দোলনকারীরা তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগও করলেন এবং সে পক্ষভুক্ত হলো সরকারের সাথে, যেটা সর্বোচ্চ আদালত। অথচ আন্দোলনকারীরা আবার তখন তাদের দাবি পরিবর্তন করে তারা বলা শুরু করলো যে সরকারকে কমিশন গঠন করতে হবে। তো যখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়া ঢুকে গেছে, তখন তো কমিশন গঠন করার কোনো সুযোগ নেই ওই মুহূর্তে, বা ঘোষণা দেওয়ারও সুযোগ নেই, কারণ এটা অসাংবিধানিক হবে। তো আমরা দেখলাম যে হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, সেই অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থার সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা অসাংবিধানিক হবে, কিন্তু তারা সে অসাংবিধানিক দাবি করা শুরু করলো। এর মধ্যে সরকার পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো নিয়ে আসতে সক্ষম হন সরকার পক্ষের আইনজীবীরা। সরকার কিন্তু আবেদনের প্রেক্ষিতে এটি এসছে, এবং সর্বোচ্চ আদালত সাবজেক্ট ম্যাটারের উপরে 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো আদেশ
দেন, এবং যার ফলে কোটা বিষয়ে সরকারের জারি করা পরিপত্র 2018 সালে সেটি কিন্তু পুনর্বহাল হয়ে যায়। সর্বোচ্চ আদালতের আদেশ এও বলা হয় যে দ্য হাইকোর্ট জাজমেন্ট উইল নট রিমেইন ইন অপারেশন, অর্থাৎ হাইকোর্টের যে আদেশটি এটি আর অপারেশনে থাকলো না, অর্থাৎ সরকারের পরিপত্র পুনর্বহাল হয়ে গেল। তো সেই দাবি তাহলে পুরোপুরি পূরণ হয়ে গেল, কিন্তু আন্দোলনকারীদের যে দাবি 4 সপ্তাহের জন্য পূরণ হয়ে গেল, যেটি তাদের প্রাথমিক দাবি ছিল। তো এখন সর্বোচ্চ আদালতও বলছে আন্দোলনকারীদের আহ্বান জানিয়ে যে তাদের বক্তব্য পেশ করার জন্য আদালতের দরজা সবসময় খোলা থাকবে। তো রাষ্ট্রের নির্বাহী বিভাগ তথা সরকার যখন আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মীমাংসার পথে এগোচ্ছে, তখন আন্দোলনকারীরা আবার তাদের দাবি পরিবর্তন করে বলা শুরু করলো বিচার বিভাগ নয়, নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান চায়। অথচ সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত না করে সরকার এই বিষয়ে কোনো কিছুই করতে পারবে না, এটা আমরা সবাই জানি। এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়ারও সুযোগ নেই। অনেকে ভুল করেন যে সাবজুডিস ম্যাটারে তো অনেকে অনেক কথা বলেন। সাবজুডিস ম্যাটারে অনেক কথা বলা আর আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে ঘোষণা দেওয়া দুটো দুই জিনিস। কখনোই সাবজুডিস ম্যাটারে, বিশেষ করে যেটি সর্বোচ্চ আদালতে আছে, সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে পারেই না, কমিশন গঠন করবো বা এগুলো, কারণ এগুলো বলার অর্থ হচ্ছে আপনি অসাংবিধানিক কাজ করছেন। কোটা বিষয়ে মূলত সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে, আদালত কিংবা সংসদের বিষয় নয়, কিন্তু এটি খেয়াল করে দেখেন। তো সর্বশেষে যখন হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ যে রায়, তার আংশিক রায় প্রকাশিত হলো এবং এখানে দেখা গেল যে সেই রায়ে তারা সরকার তথা নির্বাহী বিভাগকেই সংস্কারের জন্য পরামর্শ দিয়েছে, তখন তাদের দাবি আবার পরিবর্তন হয়ে গেল। এখন তারা দাবি করছে যে সংসদ বা আইনসভা কায়েম করতে হবে। প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি, কিন্তু সংসদের কাজ এটি নয়। কিন্তু গত 2 সপ্তাহ ধরে থেকে শান্তিপূর্ণভাবে দেশব্যাপী বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। 14 দিন ধরে চলমান এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে পুলিশ কিংবা অন্য কোনো সংগঠনের সাথে উল্লেখযোগ্য সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। তবে প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের এই মামলা? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কোটা বিরোধীদের সাথে ঢাকায় পুলিশের তেমন কোনো সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত গণমাধ্যমের খবরে আসেনি। তবে কোটা সংস্কার আন্দোলন থেকে পুলিশের যানবাহন ভাঙচুর, হামলা ও মারধরের অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। এতে আসামি হিসাবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থীকে উল্লেখ করা হয়েছে। শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন। হঠাৎ করে পুলিশের এই মামলায় অবাক শিক্ষার্থীরাও। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত 11 জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল। শিক্ষার্থীরা 4টার সময় স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেছেন। এদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে, এই বক্তব্যকে এখন ফোকাস করছে সরকার। রাজনৈতিক দিক থেকেও এক ধরনের চাপ তৈরির কৌশল নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে এসব কৌশল কতটা ইতিবাচক ফল দেবে সেই আলোচনাও আছে সরকারের ভিতরে ও দলের মধ্যেও। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ইতিমধ্যে রাজপথ থেকে শ্রেণীকক্ষে নিতে চাপ প্রয়োগ শুরু করেছে সরকার। পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনৈতিকভাবেও শক্ত অবস্থান প্রকাশ করছে। সাপ্তাহিক ছুটির পর রোববার অফিস খোলার দিনে সড়ক দখল করে আন্দোলনে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তি প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা আদালত ও পুলিশের কথা না মানলে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতা প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান, পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ। আর তথ্য প্রতিমন্ত্রী বলছে, আদালতে চূড়ান্ত ফয়সালার আগে নির্বাহী বিভাগের কিছুই করার নেই। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি দমাতেই এই মামলা করেছে পুলিশ। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরুর দিকে সড়ক অবরোধ, রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট নামে তারা সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করে আসছিল। এরপর হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের আদেশের পর গত বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার। তারই অংশ হিসাবে ওই দিন বিকেলে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে এলে ঢাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। এছাড়া কুমিল্লা ও চট্টগ্রামে পুলিশ তাদের উপর হামলা করে, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তবে ঢাকায় তেমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।